রাত্রি 10:30 বাজে। অন্য দিনের মতো আজও তুড়িপাড়ার রাস্তাঘাট নির্ঝুম হয়ে গেছে। 10:30 বাজতে না বাজতে গোটা পাড়া যেন নিদ্রা দেবীর শরণাপন্ন হয়েছে। গ্রাম মফস্বল এলাকা বলে সবাই কাজ ছেড়ে 10টার মধ্যে শুয়ে পড়ে। তাছাড়া ইদানিং এই এলাকায় ছিচকে চোরের উপদ্রব দেখা দিয়েছে। তবে এখনও পর্যন্ত খুব একটা বড়সড় কারোর বাড়িতে চুরি হয়নি, সুতরাং থানা পুলিশের তো কোনো কথাই নেই। তবুও এ পাড়ার মানুষ যতটা পারে সতর্কতা অবলম্বন করে থাকে। এ পাড়ায় সদ্য বাড়ি কিনে আসা শুভ্রকমল বাবুর দোতলা বাড়ির আলো নিভে গেছে। কেবল তার শোবার ঘর থেকে সবুজ নাইট ল্যাম্পের আলো দোতলার জানলা দিয়ে বাইরে আকাশে মিশে যাচ্ছে। শুভ্রকমল বাবুদের তেজারতির কারবার। বিস্তর অর্থ থাকলেও শুভ্রকমল বাবুর চালচলন ও দিনযাপন একেবারে সাধারণ মানুষের মতো। দেখনদারির ভাব তার মধ্যে একেবারে নেই বললেই চলে। বাড়িটার নিচে গোজ হয়ে থাকা অন্ধকারটার মধ্যে এসে দাঁড়ায় বরেন ও বিমল। সামনের ল্যাম্পপোস্টের আলোটা আধ ঘন্টা আগেও জ্বলছিল, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। তাই এই জায়গাটা আরও ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে গেছে। বরেন বিমলকে বলল, আচ্ছা, আমি তোকে ধরছি, তুই এবার চিমনির পাইপটা পেয়ে ওপরে উঠে পড়। চিমনির মোটা পাইপটা যেখানে শেষ হয়েছে তার পাশেই রয়েছে দোতলার ওই জানলাটা, আর যেখান থেকে নাইট ল্যাম্পের আলোটা বাইরে বেরিয়ে আসছে। হ্যাঁ, তুই ওই জানলার সামনে গিয়ে ভেতরটা একবার ভালো করে দেখে আয়। বিমল নিঃশব্দে পাইপ বেয়ে উঠতে থাকে। বিমল আর বরেন দুজনকেই যাকে বলে একেবারে ছিচকে চোর। ওদের বয়স এই 25 কিংবা 26। এই বয়সেই ওরা যে চুরির দায়ে কত রাত জেলে থেকেছে তার হিসেব নেই। কিন্তু ছোটোখাটো জিনিস চুরি করায় এরা দুজন যাকে বলে সিদ্ধহস্ত। বিমল আর বরেন শহরের ছেলে। শহরে বিভিন্ন জায়গায় চুরিচামারি করে যখন তারা বুঝে গেছে যে মোটামুটি লোকে তাদের কথা জানতে পেরে গেছে, তখন তারা মাস কয়েক ধরে চলে এসেছে এই গ্রামে গঞ্জে। এই গ্রাম ওই গ্রাম চুরিচামারি করে এখন এসেছে এই তুড়িপাড়ায়। গ্রামেগঞ্জে দুজনের প্রায় প্রত্যেকটা জায়গাতেই, প্রত্যেকটা পাড়াতে কোনো না কোনো সোর্স আছে যার মাধ্যমে এরা জানতে পারে একটা জায়গার সব থেকে বড় লোক বা কে বেশি অর্থবান বা কার বাড়িতে চুরি করলে লাভবান হওয়া যায়। সেই রকমই কোনো এক গোপন সূত্রের মাধ্যমেই তারা জেনেছে যে এই তুড়িপাড়ায় শুভ্রকমল বাবু কিছুদিন হলো এসে উঠেছে। শুভ্রকমল বাবুর বাড়িতে কেবল দুজন মানুষ, তিনি আর তার স্ত্রী অগ্নিনেত্রা দেবী। ওনারা নিঃসন্তান। সূত্রের মাধ্যমে পাওয়া এই তথ্যগুলো বলাই বাহুল্য বরেন ও বিমলের মনে আনন্দ জোগাল। যে বাড়িতে এমন কম সদস্য আছে সেই বাড়িতেই তো চুরি করা অনেকটা সহজ হয়, লোকজন দেখে ফেলার বেশি ভয় নেই। তাই বেশ কয়েকদিন এসে বাড়িটা বাইরে থেকে ভালো করে দেখে গেছে তারা, এবং পরিকল্পনা মাফিক আজকে বাড়ির ভেতরে কি কথাবার্তা চলছে সেটা জানার জন্য এবং বাড়ির ভেতরের পরিস্থিতিটা কেমন সেটা দেখার জন্য এই রাতে তারা চুপি চুপি এখানে এসেছে। সারা সন্ধে সামনের একটা চায়ের দোকানে চা ও শান্ত জলখাবার খেয়ে কাটিয়ে দিয়ে দোকানের ঝাঁপ পড়তেই বিমল আর বরের নিঃশব্দে চলে এসেছে এই বাড়িটার নিচে। পাইপ বেয়ে তরতরিয়ে উঠে গিয়ে শুভ্রকমল বাবুদের শোয়ার ঘরের জানলাটার সানসেটটার মধ্যে বিমল এমনভাবে দাঁড়ালো যে সেখান থেকে সে ঘরের ভেতরটা দেখতে পেলেও ঘরের ভিতরের লোক তাকে দেখতে পেল না। ঘরের ভেতরটা নাইট ল্যাম্পের আলোয় আলো আঁধারি হয়ে আছে এবং তাতে ঘরের ভেতরটা দেখা যাচ্ছে। ঘরের ভেতরে বিছানার এক পাশে শুয়ে আছে শুভ্রকমল বাবু আর এক পাশে তার স্ত্রী অগ্নিনেত্রা দেবী। শুয়ে শুয়ে দুজনের মধ্যে কথাবার্তা চলছে। বিমল ধূর্ত শিয়ালের মতো কান খাড়া করে নিঃশব্দে শুনতে থাকে তাদের কথোপকথন। তুমি এই কদিন থাকবে না? আমার বড় একা একা লাগবে গো। পুরো বাড়িটাতে আমি একা থাকবো। এই বয়সে এসে এখন আর একা থাকতে খুব একটা ভালো লাগে না। শুভ্রকমলবাবু কিঞ্চিত হাসলেন। অগ্নিনেত্রা দেবীর মাথায় হাত বুলিয়ে বললেন, আরে বাবা, আমি তো ব্যবসার কাজে 4 দিনের জন্য বাইরে যাচ্ছি, তাও আবার কলকাতায় যাচ্ছি। যাব তো সেই পরশু দিন। 4টে দিন দেখবে দেখতে দেখতে কেটে যাবে। তুমি গল্পের বই পড়ো, রেডিওতে গান শোনো, আত্মীয় স্বজনদের ফোন করে ওদের সাথে কথা বলো, দেখবে 4টে দিন কখন কেটে গেছে
তুমি বুঝতেই পারোনি। বিমলের মুখে একটা হাসি ঝলক দিয়ে উঠল। এই তো সুযোগ চুরি করার। বাড়ির মালিক থাকবে না, 4 দিনের জন্য বাইরে যাবে, সুতরাং বাড়ির গিন্নি থাকবে একা। আর একজন বয়স্ক মহিলাকে বাগে আনতে বেশিক্ষণ সময় লাগবে না ওদের। বিমল চুপ করে আরও ওদের কথা শুনতে থাকে। শুভ্রকমল বাবু হঠাৎ বিছানায় উঠে বসল। কি হলো, তুমি উঠে বসলে যে? শোনো, এই কদিন আমি থাকবো না। আমাদের খাটের কোণায় ওই ট্রাঙ্কটা কিন্তু যত্ন করে রেখো। ওতেই কিন্তু রয়েছে আমাদের বৃদ্ধ বয়সে যাবতীয় সম্বল। ওটা ছাড়া তোমার আমার বৃদ্ধ জীবন কাটবে না গো, অন্তত আমার তো নয়। ওটাই আমাদের শেষ বয়সের সম্বল। ইদানিং পাড়ায় খুব চোরের উপদ্রব হয়েছে, তাই ট্রাঙ্কটা কিন্তু সাবধানে রেখো। চিন্তা করো না, আমি ঠিক সাবধানে রেখে দেব। ওদের কথায় বিমলের চোখ ঘরের চারদিকটা ভালো করে দেখে নিল। এই আলো আঁধারি ঘরের মধ্যেও সে দেখতে পেল খাটের ডান দিকের কোণায় রয়েছে একটা ট্রাঙ্কটা এখন অন্ধকারে খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না, তবে দেখে মনে হচ্ছে সেটা বেশ বড়, অন্তত 3.5 ফুট তো হবেই। ট্রাঙ্কটা যে লোহার সেটাই আলো আঁধারির মধ্যেও স্পষ্ট বোঝা যাচ্ছে। বিমলের মনের চুরির ইচ্ছেটা যেন মনের দ্বার উন্মুক্ত করে দিল। তার মনটা লোভের সাগরে ডুব দিল। বিমল মনে মনে ভাবল, খাটের ওই কোণার ওই ট্রাঙ্কটাতে তার মানে অনেক মালকুড়ি আছে। ব্যাস, এই তো সুযোগ। যে কদিন বুড়োটা বাড়ি থাকবে না আর বুড়িটা একা থাকবে, তার মধ্যে একদিন এসে ওটা নিয়ে চলে যেতে হবে, ওটা হাফিস করে দিতে হবে। স্বামী স্ত্রী দুজনে আর কথা না বলে এবার যে যার মতো ঘুমিয়ে পড়ল। বিমল সরে গিয়ে ওই জানালার মাথায় পা রেখে কার্নিশে বেয়ে ছাদে উঠে পড়ল। তারপর কিছুটা এগিয়ে গিয়েই আবার ফিরে এসে পাইপ দিয়ে নিচে রাস্তায় নেমে গেল নিঃশব্দে। নিচে নেমে বিমল বরেনের সঙ্গে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে বরেন বিমলকে জিজ্ঞাসা করলো, কিরে, ঘরের ভেতরে কি দেখলি? বিমল বরেনকে তার দেখা এবং শোনা সমস্ত কথা বলল। সমস্তটা শুনে বরেন আনন্দে উত্তেজিত হয়ে বলল, তাহলে কবে চুরি করতে যাবি ঠিক করলি? আজকে বুধবার, শুক্রবার দিন বুড়োটা কলকাতায় যাবে, সুতরাং আমরা চুরি করতে যাব রবিবার রাত্রিবেলা। হ্যাঁ, ওই দিনই ঠিক হবে। বেশি রাত করে যাব, ধরেই 12টা কিংবা 12:30 নাগাদ। আমি পাইপ বেয়ে ওদের বাড়ির ছাদখানা দেখে এসেছি। ছাদে একটা দরজা দেওয়া আছে, দরজাটায় তালা দেওয়া। দরজার তালা ভেঙে বাড়ির ভেতর ঢুকতে খুব একটা অসুবিধা হবে না। আর তারপরেই তো আসল কাজ। কিন্তু যদি ওনার স্ত্রী মানে বুড়িটা বাধা দেয়? বাধা দেবে ওই মহিলা একেতেই বয়স্ক, 60-এর মতো বয়স। আমার মনে হয় না বুড়িটা বাধা দেবে আমাদের। ওর গায়ে কতই বা জোর আছে। আর বেশি তেড়িবেড়ি করলে আমরা দুজনে তো আছি, দুজনে মিলে একটা বুড়িকে সামলাতে পারবো না? তাহলে আর কিসের চোর হলাম? হ্যাঁ, বাধা দিতে গেলে ওই মহিলার মুখ বেঁধে হাত পা বেঁধে ফেলে রেখে দেবো। পরে সোমবার এসে ওর বর মানে বুড়ো দেখবে বুড়ি ওই অবস্থায় পড়ে আছে, আর ট্রাঙ্কটা গায়েব। কথাটা শেষ করে একটা আনন্দের হাসি হেসে উঠল বিমল। রবিবার দিন সকালে সমস্ত পরিকল্পনা করে নিল তারা। কিভাবে চুরি করবে এবং কিভাবে ট্রাঙ্কটাকে বয়ে নিয়ে পগার পার হবে, সমস্ত কিছু নির্ধারিত হলো। সকাল থেকে দুপুর পরিকল্পনা করার পর সন্ধেবেলায় সব কিছু আটঘাট বেঁধে দুজন মিলে তাদের আস্তানা থেকে বের হলো। ঠিক করলো শুভ্রকমল বাবুদের বাড়ির সামনের যে চায়ের দোকানটা আছে, সেই চায়ের দোকানের সারা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাটিয়ে গোটা পাড়াখানা নিস্তব্ধ হয়ে গেলে তারপর তারা কাজ শুরু করবে। সমস্ত কাজ একেবারে পরিকল্পনা মাফিক হলো। 11টা নাগাদ দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গিয়ে সমস্ত পাড়াটা আবার নিস্তব্ধতার গর্ভে তলিয়ে গেল। বিমল আর বরেন আস্তে আস্তে এসে দাঁড়ালো
শুভ্রকমল বাবুদের বাড়ির নিচে। আজ দোতলার জানলাটা বন্ধ রয়েছে। অবশ্য তাদের কোনো অসুবিধা নেই, কারণ তারা ছাদ দিয়ে বাড়ির ভেতরে ঢুকবে। চিমনির পাইপ বেয়ে প্রথমে উঠল বিমল, তারপর বরেন। চুপি চুপি ছাদে উঠে ছাদের মরচে ধরা দরজার তালাটার মুখটাতে একটা সরু শান দেওয়া পিন ঢুকিয়ে চেপে ঘোরাতেই তলাটা কোনো রকম শব্দ না করেই খুলে যায়। ছোটবেলা থেকেই চুরির তালিম নিতে নিতে তালা খোলার এই কৌশলটা রপ্ত করে ফেলেছে ওরা। ছাদের কিছুটা অংশ পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত হচ্ছে। সিঁড়ি নিয়ে ওরা আস্তে আস্তে নিচে নামলো দুজনে। বাড়ির ভেতরটা বেশ বড়, মোজাইক করা পুরনো আমলের বাড়ি। বিমল বরেনের কানের সামনে ফিসফিস করে বলল, দাঁড়া, চুরি করার আগে রাস্তার সদর দরজাটা খুলে দিয়ে আসি। ট্রাঙ্কটা নিয়ে তো আর ছাদ দিয়ে পালাতে পারবো না, দরজা দিয়েই পালাতে হবে। তুই ততক্ষণে বুড়িদের শোবার ঘরে গিয়ে দাঁড়া। ওই দেখ, শোবার ঘরের দরজাটা খোলা রয়েছে, ভেতরে আলো জ্বলছে। বুড়ি এখন জেগে থাকতেও পারে। এই এই তোর প্যান্টের পকেটে ছুরি আর দড়ি আছে তো? যদি বুড়ি বেশি লপড় চপড় করে তাহলে হাত পা মুখ বেঁধে ফেলে রেখে আমাদের যেতে হবে। আরে সব ঠিক আছে, তুই যা, এবার নিচে গিয়ে দরজাটা খুলে দিয়ে আয়। বিমল সোজা নিচে নেমে গেল। সেখানে গিয়ে সদর দরজার খিলটা খুলে দিয়ে আবার উপরে উঠল। উপরে উঠে দেখল বুড়ির শোবার ঘরের দরজাটা হাট করে খোলা। ভেতরে টিউবলাইটের আলো জ্বলছে, আর ভেতর থেকে বরেন তাকে হাত বাড়িয়ে ডাকছে। বিমল সোজা চলে গেল ঘরের মধ্যে। ভিতরে ঢুকতেই বরেন ফিসফিস করে বলল, বুড়ি মনে হয় এ কদিন বুড়ো না বাড়িতে না থাকায় ঘরের আলোটা জ্বালিয়ে ঘুমোচ্ছে। এই দেখ, বিছানায় বুড়ি ঘুমিয়ে নাক ডাকছে কেমন। চল, আমরা কাজটা সেরে ফেলি। বিমল দেখল বিছানায় শুয়ে অগ্নিনেত্রা দেবী নিশ্চিন্তে দিব্যি নাক ডাকছে। নিদ্রা দেবীর বিরাজে অগ্নিনেত্রা দেবীর কুঞ্চিত চামড়ার গাল দুটো গভীর ঘুমের অভিঘাতে সংকুচিত ও প্রসারিত হচ্ছে। বরেন বিছানার কোণের দিকে আঙুল দিয়ে নির্দেশ করল, বিমল, ওই দেখ, আরে ওই দেখ, ওই তো ট্রাঙ্কটা তো ওইখানে রয়েছে। চল, দুজনে মিলে তুলে নিয়ে নিঃশব্দে চুপি চুপি বেরিয়ে যায়। ট্রাঙ্কটার কাছেই এগিয়ে যায় দুজনে। বিমল এখন বুঝতে পারে, আগে সে জানলা দিয়ে যখন আলো আধারিতে ট্রাঙ্কটা দেখেছিল, তখন ট্রাঙ্কের যে সাইজ আন্দাজ করেছিল, ট্রাঙ্কটা তার চেয়েও একটু বড়, মোটামুটি 5 ফুট হবে। ট্রাঙ্কের মুখটায় ঝুলছে একটা তালা। বরেন বলল, আরে এই তালাটা খুলবো কি করে রে? এই চাবি খুঁজে তো সময় লাগবে। ততক্ষণে বুড়ি যদি জেগে ওঠে। আরে চাবি লাগবে না, তালাটা আমরা ভেঙে ফেলবো। আরে না না, এখানে তালাটা ভাঙলে তো বুড়ির ঘুমটা ভেঙে যাবে। বুদ্ধু, এখানে কেন ভাঙবো? আমরা দুজনের ট্রাঙ্কটাকে বয়ে নিয়ে চলে যাব, তারপর আমাদের আস্তানায় গিয়ে ওটার তালাটা ভেঙে দেখব ভেতরে কি মালকড়ি আছে। তাহলে চল, ট্রাঙ্কটা নিয়ে পালিয়ে যাই। দুজনে মিলে ট্রাঙ্কটাকে ধরতেই তারা বুঝতে পারল ট্রাঙ্কটা বেশ ভারী। বিমল, এই ট্রাঙ্কটায় মনে হচ্ছে বেশ বেশ ভালোই মালকড়ি আছে। এটা কিন্তু বেশ ভারী। আরে হবেই তো, আমি তো সেদিন বুড়োকে বলতে শুনলাম এই ট্রাঙ্কটাই ওদের বুড়ো বয়সের সম্বল। বুঝতেই পারছিস, ভেতরে একেবারে ভর্তি টাকা কড়ি আছে, যাকে বলে একদম ফুলটু আর কি। ট্রাঙ্কটাকে চাগিয়ে দুজনে মিলে ঘরের বাইরে বেরোতে যাবে, এমন সময় একটু আওয়াজ হয়ে উঠল। তারা দুজনে ভাবলো বুড়ি বোধহয় এই শব্দে জেগে উঠেছে, কিন্তু না, তারা দেখলো বুড়ি আড়মোড়া ভেঙে আবার ডান পাশে শুলো। দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রাঙ্কটাকে কোনো রকমে নিজের সদর দরজা দিয়ে নামিয়ে রাস্তায় আনলো। তারপর কোনো রকমে টেনে হিচড়োতে হিচড়োতে অতি কষ্টে নিয়ে গেল তাদের আস্তানায়। আস্তানায় এসে বিমল বলল, নে বরেন, এবার হাতুড়ি দিয়ে চটপট ট্রাঙ্কের তালাটা ভেঙে ফেল দেখি। বরেন বলল, দেখ, এই কেসটা প্রথম দিকে থেকেই কিন্তু তুই সামলাচ্ছিস। মানে ওই পাইপ বেয়ে জানলায় উঠে খবরাখবর নিয়ে আসা, চুরি করার কৌশল, সব কিছু তুই আমাকে বলেছিস। তাই আমার ইচ্ছে যে তালাটাকে তুই ভেঙে, মানে তুই ভেতরটা খুলে দেখ আর কি, জিনিসগুলো তুই বার করে নিয়ে আয়। ঠিক আছে, আমিই খুলছি। বিমল হাতুড়ি দিয়ে বার সাথে ট্রাঙ্ক থেকে ঝুলন্ত নতুন তালাটাতে
সজোরে আঘাত করতেই সেটা ভেঙে গেল। তালাটা সরিয়ে রেখে ট্রাঙ্কটাকে আস্তে আস্তে খুলল বিমল। মুহূর্তে একটা চাপা আর্তনাদ করে একটু ছিটকে পিছিয়ে আসলো বিমল। তার চোখ দুটো ট্রাঙ্কের ভিতরে এখন স্থির হয়ে রয়েছে। শরীরের সবকটা হাড় যেন এক মুহূর্তে মনে হচ্ছে বরফের মতো হিম হয়ে গেছে। বিমল দেখল ট্রাঙ্কের ভেতরে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো কুঁকড়ে রয়েছে বরেন আর বুড়ির মৃতদেহ। ভ্যাপসা মরা পচা গন্ধে গা গুলিয়ে উঠল বিমলের। পাশে তাকিয়ে দেখল বরেন তার পাশে নেই, কেউ নেই সেখানে। সঙ্গে সঙ্গে দুজন মানুষের অট্টহাসিতে গম গম করতে লাগলো গোটা আস্তানা। একটা পুরুষালী অট্টহাসি এবং একটা মহিলা অট্টহাসি। বিমল চিনতে পারলো এই হাসি দুটো, এই অট্টহাসি দুটো বরেন আর বুড়ির। বুড়ির অট্টহাস্য আস্তে আস্তে ভাষা পেল, বলল, কিরে, দেখলি ট্রাঙ্কের ভিতরে কি আছে? দেখলি তুই? এখন এখন এখান থেকে চুরি করবি আর চুরি করবি? হ্যাঁ, আর চুরি করবি? বিমল সঙ্গে সঙ্গে আস্তানা ছেড়ে পালিয়ে গেল। রাস্তা দিয়ে দৌড়তে লাগলো সে। পিছনে শুনতে পাচ্ছে বরেনের অট্টহাস্য মিশ্রিত কথাগুলো। পালিয়ে যা বিমল, পালিয়ে যা। দেখ, তুই আর চুরি করিস না, আর চুরি করিস না জীবনে। বাকি জীবনটা ভালোভাবে বাঁচ, ভালো মানুষের মতো বাঁচ। সেই রাতেই বিমল তড়িপাড়া মফস্বল ছেড়ে পালিয়ে গেল। শুভ্রকমল বাবু ফিরে এসে রাত্রিবেলায় অগ্নিনেত্রা দেবীকে দেখে অবাক হলো। বলল, তোমার পাশে এই ছেলেটাকে? ও জানো তো আমারই মতো। আমি ওকে পার্থিব দুনিয়ার মায়া কাটিয়ে আমার কাছে নিয়ে চলে এসেছি। ওর নাম বরেন। তুমি জানো, ওই ট্রাঙ্কটা খুললে এখন ওই ট্রাঙ্কে শুধু আমার মৃতদেহও নয়, তুমি এই বরেনের মৃতদেহও দেখতে পাবে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে রোশো রোশো, তোমাকে সব বলছি। তুমি ব্যবসায় যাবার আগে আমাদের দুজনের মধ্যে যখন এক রাত্রিরে কথা হচ্ছিল, তখন এই বরেন আর ওর বন্ধু দুজনে মিলে চুরির মতলব করে আমাদের বাড়িতে এসেছিল খোঁজ খবর নিতে। আমাদের চিমনির পাইপের পিছন দিকে জানলায় ওরা আমাদের ব্যাপারে সব জানতে পারে। ওর বন্ধু বিমল ভাবে আমাদের ওই ট্রাঙ্কটার মধ্যে শেষ বয়সের সম্বল আছে। ওরা ভেবেছিল ট্রাঙ্কের মধ্যে সত্যি হয়তো কিছু টাকা পয়সা আছে। তাতে আমাদের শেষ বয়সের সম্বল আছে সেটা তো ঠিকই, কিন্তু সত্যি যে কি সম্বল আছে সেটা তো ওরা জানতো না। তবে গতকাল ওরা জেনেছে কি সম্বল আছে। গতকাল বরেন আর বিমল দুজনে মিলে ছাদের দরজাটা ভেঙে রাত্রিবেলায় আমি যখন যেখানে ঘুমাচ্ছিলাম তখন ঢুকেছিল। বরেন আমার এই ঘরে ঢুকেছিল আর বিমল খুলতে গিয়েছিল বাড়ির নিচে সদর দরজার খিলটা। ঠিক সেই সময় আমি বরেনের ঘাটটা মোচকে বরেনের মৃতদেহটাকে আমাদের ট্রাঙ্কের মধ্যে মরার পাশে ফেলে রাখি। বিমল নিচে দরজার কিলটা খুলে এসে বরেনের আত্মাকে বরেন বলে বিশ্বাস করে, আর তার সাথে ধরাধরি করে এই ট্রাঙ্কটাকে যখন গোপন আস্তানায় নিয়ে যায়, সেইখানে বিমল ট্রাঙ্কটা খুলে দেখে সেই ট্রাঙ্কের মধ্যে রয়েছে আমার আর বরেনের মৃতদেহ। আতঙ্কে বিমল তো ঘাম ছেড়েই পালিয়েছে। ওই ট্রাঙ্কটাকে আমি আবার ফিরিয়ে এনেছি। এই ট্রাঙ্কটাই যে আমার সম্বল, এটাতে যে তোমার মৃতদেহ রয়েছে। কলকাতা শহরে যখন বাস করতাম তখন একদিন ব্যবসার কাজে বাইরে যাওয়ার জন্য রাত্রিবেলায়
তোমাকে কয়েকজন দুষ্কৃতী এসে খুন করে যায়। আমি ফিরে এসে তোমার দুঃখ ভুলতে না পেরে তোমার মৃতদেহটা সৎকার না করেই ওই ট্রাঙ্কটার মধ্যে ওষুধ দিয়ে রেখে দিই। পরে আমি জানতে পারি ওই দুঃস্বপ্নের স্মৃতিগুলো আমাদের প্রমোটারদের পাঠানো দুষ্কৃতী, যারা আমাদের বাড়িটা কিনতে চেয়েছিল এবং আমার বাড়িটা দিতে আমি তাকে রাজি ছিলাম না। এরপর আমি চলে আসি এই তুড়িপাড়া গ্রামে। তোমার পার্থিব শরীরটা নিথর হয়ে গেলেও তোমার আত্মা আমায় ছেড়ে যায়নি। তুমি মানে তোমার আত্মা আমার সাথে রোজ কথা বলো, সারাদিন থাকো তুমি আমার পাশে। ঠিক যেন দেখলে মনে হবে তুমি এখনো জীবিত রয়েছ। তুমিও কোনো দিন বাড়ির বাইরে বের হওনি, তাই লোকে ভাবে তুমি এখনো বেঁচে আছো। তুমি যে মরে গেছো আর এই ট্রাঙ্কটাতে তোমার মৃতদেহ রয়েছে সেটা কেউ জানে না। এই ছেলে দুটো জানতে পেরেছিল, তার মধ্যে তুমি একজনকে তোমার কাছে নিয়ে এসেছো আর একজন গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। আমার বিশ্বাস সে এই কথা কাউকেই বলবে না। হ্যাঁ গো, আমাদের তো কোনো ছেলে পুলে নেই। এই বিমলকেই আমরা ছেলের মতো মানুষ করতে পারিনি, সমস্ত ভালো গুণ আনতে পারিনি। কথায় আছে, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত পাপ, আগের কর্ম সব ধুয়ে যায়। ওর ক্ষেত্রেও তো তাই হয়েছে। ও এখন তো একটা বিশুদ্ধ আত্মা, তাই না গো? ঠিকই বলেছ, ওকে আমরা আজ থেকে আমাদের ছেলের মতোই মানুষ করব। হোক না ও আত্মা, তবুও আমাদের সঙ্গেই থাকবে।